স্কুলস অফ ক্রিমিনোলজি আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে প্রাইমেটিভ সোসাইটিস এবং আর্লি মেডিয়েভাল পিরিয়ডে মানুষজনের চিন্তাভাবনা সম্পূর্ণভাবে ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় রহস্যের দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিল এবং মানুষের সাথে মানুষের সম্পর্কগুলো রেগুলেট হইতো মূলত ওই সমাজে তখনকার সময় প্রচলিত মিথ এবং ধর্মীয় বিশ্বাস বা ঐশ্বরিক দৈববাণী এই সব কিছুর উপর নির্ভর করে। মানে ওই সময় যারা অফেন্ডার ছিল, যারা অপরাধ করতো, তাদের মোটিভ, তারপরে পরিবেশ কিংবা সাইকোলজিক্যাল যে বিষয়গুলো, এইগুলো নিয়ে কোনো সময় আলোচনা করা হইতো না বা চিন্তা ভাবনা করা হইতো না তাদের শাস্তি দেওয়ার জন্য বা তাদের অপরাধীদের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে এই ব্যাপারে কোনো সময় এইসব ইস্যু চিন্তা ভাবনা করা হইতো না, আমলে নেওয়া হইতো না। এবং যেহেতু কোনো একটা ডেফিনিট প্রিন্সিপাল ছিল না যে কীভাবে ওদেরকে শাস্তি দেওয়া হবে বা অপরাধ থেকে ফিরিয়ে আনা হবে, এই কারণে দেখা যায় যে সম্পূর্ণভাবে যারা এই জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশনের কাজে ব্যস্ত থাকতো বা নিয়োজিত থাকতো তাদের নিজেদের চিন্তা ভাবনা এবং আরবিট্রারি অযৌক্তিক সিদ্ধান্তের উপর ভিত্তি করে তাদেরকে শাস্তি দেওয়া হইতো এবং এইসব শাস্তি দেখা যায় তো অনেক সময় খুবই উল্টোপাল্টা রকমের শাস্তি হইতো। যেমন একেবারে প্রাচীন যুগে মানুষজনের শাস্তির কিছু ধরন আগুনে পোড়াই মাইরে ফেলতো, তারপর হচ্ছে গিয়া এই যেমন হাত কাইটে দিত, হাত পা কাইটে দিত, তারপরে শীতের দিনে ঠান্ডা পানির মধ্যে চুবাই মারতো। তারপরে আমরা ফ্রাউনের সময় দেখছি যে মানুষের জীবন্ত মানুষের তেল ভাইজে ফেলতো। তারও যে আগের সময় আমরা যদি মেক্সিকোর যে অ্যাজটেক পুরোহিতদের একটা সময় ছিল, ওই অ্যাজটেকদের সময় কী করা হইতো, মানুষজনরে পাহাড় থেকে ফালাই দেওয়া হইতো বা ওদের যে দেবদেবী তাদের উদ্দেশ্যে বলি দেওয়া হইতো। এমনও সময় গেছে যে মানুষজনরে একটা কিছুর সাথে বাইন দেওয়া, তারপরে করাত দিয়ে মাঝখান থেকে কাটা হইতো পুরোপুরিভাবে। আবার যদি আমরা খ্রিস্ট ধর্মের একেবারে গোড়ার দিকে যীশু খ্রিস্টের কথাই বলি, তার যে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল। ক্রুশ মানে হচ্ছে গিয়ে 4 হাতে পায়ে বড় লোহা মারা হইতো, লোহা মারে কোনো এক কিছুর একসাথে একটা ঝুলাই দেওয়া হইতো এবং ওইখান থেকে রক্ত ক্ষরণ হইতে হইতে আস্তে আস্তে ওই মানুষটা মরে যেত। মানে এতটাই নিষ্ঠুর ছিল ওই সময়। অথবা হচ্ছে গিয়া একটা কিছুর মধ্যে একটা যন্ত্রের মধ্যে ঢুকানো হইতো, তারপর তার চারদিক থেকে আস্তে আস্তে প্রেস করে ওই মানুষটার মারা হইতো এমনও। এবং একটা সময় আমি এমন একটা যন্ত্র দেখছিলাম, যেই যন্ত্রটার মধ্যে ঢুকেই আস্তে আস্তে মানে তার প্রেস করলে ওই চিৎকারটা দিত, ওই চিৎকারটা একটা এমনভাবে বের হইতো, ওইটা উদযাপন করতো মানুষজন। তারপরে আরও আগের রোমানদের সময় গ্লাডিয়েটরের কথা তো জানোই। গ্লাডিয়েটর ওদেরকে যারা অপরাধী তাদেরকে সিংহের খাঁচায় ছাইড়ে দেওয়া হইতো অথবা নিজেদের মধ্যে ফাইট করে দেওয়া হইতো, যে যারা মারি ফেলতে পারতো সে মরতো এরকমভাবে। এই ছিল ওদের অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যাপার, ধারণা, চিন্তাভাবনা। এবং পরবর্তী সময়ে আমরা যদি 17th সেঞ্চুরির একেবারে শেষের দিকে আইসায় এই চিন্তাভাবনা থেকে মানুষজন একটু চেঞ্জ হইতে থাকলো। অপরাধ বিজ্ঞান নিয়ে মানুষের এই চিন্তাভাবনার চেঞ্জ আসার কারণে তারা ভাবতে শুরু করলো যে অপরাধ মানুষ কী জন্য করে। মূলত ফিলোসফিক্যাল ডেভেলপমেন্ট এই ব্যাপারটারে নতুন একটা মাত্রা দিছে যে আমরা অপরাধ কমাই আনার জন্য কী ধরনের ব্যবস্থা নিতে পারি, শুধুমাত্র শাস্তি দেওয়াই কি অপরাধের জন্য যথেষ্ট কি না, অপরাধের মাত্রা কমাই আনার জন্য। ওই একটা তো পড়ছো, মানে দেখা যায় যদি ভিক্টোরিয়ার আমলে পিক পকেটিংয়ের জন্য শাস্তি দেওয়া হইতো মৃত্যুদণ্ড, তো এই মৃত্যুদণ্ড এমনভাবে কার্যকর করা হইতো যাতে সবাই দেখতে পারে, একটা অনুষ্ঠানের মতো করা হইতো এবং দেখা গেছে ওই অনুষ্ঠানের মধ্যে বসেই আবার পিক পকেটিং হইতো, এমন অবস্থা। তো পরবর্তী সময়ে 17th সেঞ্চুরি শেষের দিকে আইসা মানুষজন একজন অপরাধী কী জন্য অপরাধ করে, তার পিছনে কী কী রিজন থাকতে পারে, এই সব কিছু নিয়ে অ্যানালাইসিস করা শুরু করলো। এবং এই অ্যানালাইসিস করার ফলে কিছু স্কুল বা আমরা যেটা বলি বিভিন্ন ধরনের ধারণা, অনেকগুলো থিওরির উপর বেস করে একটা স্কুল গঠিত হয়েছে এবং এই স্কুলগুলো নিয়েই আলোচনা করা হয়েছে এখানে।
স্কুল অফ ক্রিমিনোলজি বলতে মূলত কী বোঝায় এইটা নিয়ে সুদারল্যান্ড একটা কথা বলছে। উনি বলছে যে স্কুল অফ ক্রিমিনোলজি হচ্ছে এমন একটা ধারণা যেখানে কী জন্য অপরাধ হয় এবং এই অপরাধটাকে কন্ট্রোল করার যে বিভিন্ন পলিসি এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এই ইন্টিগ্রেটেড আলোচনা আর ধরনগত পার্থক্যগুলোকে আমরা আলাদা আলাদা স্কুল নামে অভিহিত করে থাকি, এরকম একটা কথা বলছে উনি। এবং আমরা যদি এই স্কুল অফ ক্রিমিনোলজি বা ক্রিমিনোলজির জনক বলতে পারি, মডার্ন ফাউন্ডার যদি বলি, তাইলে আমরা অবশ্যই বেকারিয়ার নাম উল্লেখ করতে হবে। ইনি একজন ইটালিয়ান স্কলার ছিল। উনি প্রথম এই ক্রিমিনোলজির ধারণা বা এই চিন্তাভাবনা একেবারে প্রথম দিককার আমরা যদি অ্যাডভোকেট বলতে পারি, উনি প্রথম একজন ক্রিমিনালের মাইন্ড অথবা একজন ক্রিমিনাল কী জন্য ক্রাইম করে এই সব কিছু নিয়ে আলোচনা করছিলেন। এবং প্রত্যেকটা স্কুলে দেখা যায় যে আলাদা আলাদাভাবে কী জন্য অপরাধ ঘটে এবং এই অপরাধগুলো কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে। এবং ভিন্ন ভিন্ন কারণ তারা আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করছেন। তাই প্রত্যেকটা স্কুলের যারা অনুসারী তারা কিন্তু একটা সমাজ ব্যবস্থায় কী জন্য অপরাধ ঘটে এবং তার পিছনে কী কী রিজন আছে, পারিপার্শ্বিক কোন কোন ব্যাপারগুলো একটা অপরাধ ঘটতে সাহায্য করে এবং কিভাবে সেই অপরাধটার মাত্রা আমরা কমায় নিয়ে আসতে পারি, সেই সব কিছু নিয়ে আলোচনা করছি। সামগ্রিকভাবে অপরাধ কেন ঘটে এইটা ম্যাম ক্লাস জিজ্ঞেস করছিল না একদিন। তারপরে সবাই তো এক একটা বলছিল যে আনএমপ্লয়মেন্টের কারণে, তারপর ফিজিক্যালি ইনফিরিয়রিটির কারণে, তারপরে ফিনান্সিয়াল অবস্থার খুবই খারাপ অবস্থার কারণে বা এনভায়রনমেন্টের কারণে। সে যেই পরিবেশে বড় হয়, যা দেখতে দেখতে বড় হয় তাই তার কাছে একসময় স্বাভাবিক লাগে। তারপর বায়োলজিক্যাল একটা অ্যাসপেক্ট আছে, ফিজিক্যাল, টেকনোলজিক্যাল, তারপরে আরও অনেকগুলো ব্যাপার আছে যেমন রিলিজিয়াস ফেইথ, তারপরে তার নৈতিকতা, ইমোশনাল ডিস্টারবেন্স। এটি কিন্তু খুবই বড় একটা ব্যাপার। আমরা যদি অনেক বড় বড় অপরাধীদের দেখি তারা কিন্তু কোনো না কোনোভাবে ট্রমাটাইজ ছিল, কোনো একটা বিষয় তাদের মনস্তত্ত্বে গভীরভাবে ইফেক্ট ফেলছে। আমি যদি এই হাসিনের কথাই বলি, হাসিনে কিন্তু 1975 সালে তার পরিবারের 14 ঘুষি সবাই মারে ফেলছিল। এই যে ট্রমা, আমি মনে করি না এই ট্রমা থেকে সে কোনোভাবে বের হইতে পারছে এবং সে সুস্থ মস্তিষ্কে পরবর্তী সময় চলতে পারছে। সে একটা অসুস্থ মস্তিষ্ক নিয়ে চলছে। তার যে প্রতিশোধ স্পৃহা এই সব কিছু পরবর্তী সময় তারে আরও বেশি নিষ্ঠুর করে তুলছে এবং অপরাধ করতে প্ররোচনা দিছে। তারপর ধর্মীয় যে বিষয়টা, একজন ধার্মিক মানুষ স্বাভাবিকভাবেই একজন অধার্মিক মানুষের থেকে অপরাধের মাত্রা তার হবে কম, কারণ সে বিশ্বাস করে যে সে যদি অপরাধ করে সেটা বর্তমান সময়ে যারা শাসক থাকবে বা প্রশাসন থাকবে তাদেরকে ফাঁকি দিতে পারলেও পরবর্তী সময় তার সেইটা ভোগ করতে হবে। এই কারণে দেখা যায় যারা ধার্মিক তারা তাদের নৈতিকতার মাত্রা তুলনামূলকভাবে যারা অধার্মিক তাদের থেকে বেশি হয়। তারপরে লোভ, লালসা, ক্ষমতার যে একটা আগ্রাসী লোভ, এই সব কিছু মিলিয়ে একটা মানুষের অপরাধ করতে আসলে প্ররোচনা দেয়। আমরা যদি স্কুলগুলোর কথা বলি তাহলে প্রি ক্লাসিক্যাল স্কুল, তারপরে ক্লাসিক্যাল স্কুল, নিউ ক্লাসিক্যাল স্কুল, তারপরে আসে পজিটিভ স্কুল। পজিটিভ স্কুলের পরে আসে ক্লিনিক্যাল স্কুল, তারপরে সোশিওলজিক্যাল স্কুল। এই 6টা স্কুলই মূলত প্রমিনেন্ট। বিশেষ করে প্রথম 4টে স্কুল অনেক বেশি প্রমিনেন্ট। সময়ের ধারাবাহিকতায় এই স্কুলগুলো একটার পর একটা ডেভেলপ করছে। একেবারে প্রথমেই আসে প্রি ক্লাসিক্যাল স্কুল অফ ক্রিমিনোলজি। 1700 এবং 1800 শতকের দিকে যদি তাকাই তাহলে ওই সময়কার অধিকাংশ মানুষজনের চিন্তাভাবনা, থমাস একুইনা নামে একজন সাধু ছিল, খ্রিস্টান সাধু। তো ওনার যে ফিলোসফিক্যাল থট তার উপর ভিত্তি করে মানুষজন অনেক বেশি ইনফ্লুয়েন্স ছিল। তো ওই সময় মানুষজনের মধ্যে সোশ্যাল এভলিউশন এইটা ঘটতেছিল এবং মানুষের চিন্তাভাবনার মধ্যে কিছুটা চেঞ্জ আসতেছিল, যে এই ক্রিমিনাল এবং অপরাধ বিজ্ঞান নিয়ে। ওই সময় তো মূলত এমন ছিল যে মোনার্কি চলতো এবং কিং নিজের মনে করতো সে সৃষ্টিকর্তার পাঠানো দূত
এবং সে হচ্ছে সব ধরনের আইনের ঊর্ধ্বে। সে যেভাবে আইনটাকে ব্যাখ্যা করে বা অপরাধটাকে সে যেভাবে ব্যাখ্যা করবে সেভাবেই হবে। আমরা যদি হিন্দুদের মধ্যে আগের যে শ্রেণী প্রথার কথা চিন্তা করি, বিভিন্ন ক্লাসের কথা চিন্তা করি, ব্রাহ্মণরা যদি একই অপরাধ করে শূদ্রদের থেকে তার শাস্তির মাত্রা ছিল কম এবং তাদের অপরাধের ধরন এবং অপরাধের যে সংজ্ঞা সেই সংজ্ঞাও কিন্তু ভিন্ন ছিল। একজন শূদ্রের যেটা অপরাধ হইতো একজন ব্রাহ্মণের কিন্তু সেইটা অপরাধ নাও হইতে পারতো অনেক সময়। এবং এই যে কিং নিজেকে মনে করতো সে সব ধরনের অপরাধের ঊর্ধ্বে, এই যে চিন্তাভাবনাটা এই চিন্তাভাবনা কিন্তু এখনও আছে। আমি যদি বলি আমাদের কিন্তু সংবিধানে রাষ্ট্রপতি প্লাস আরও কিছু মানুষজনদের কিন্তু এই সুবিধাটা প্রিভিলেজটা দেওয়া হয় যে সে সব ধরনের অপরাধের ঊর্ধ্বে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি কেস আনতে পারবে না কেউ কোর্টে। তো এই যে প্রি ক্লাসিক্যাল পিরিয়ডটা, এই প্রি ক্লাসিক্যাল পিরিয়ডটায় মানুষজন এই আত্মা এগুলো অনেক কিছু বিশ্বাস করতো। মানুষজন মনে করতো যে সে নিজে কিছু করে না সাধারণত, তার পাপ পুণ্য অপরাধ সব অ্যাক্টিভিটি সব কিছু কোনো একটা মানে অন্য কোনো শক্তি নিয়ন্ত্রণ করতেছে। আমরা যদি পুণ্য করি বা ভালো কাজ করি সেটা আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে, আবার যদি খারাপ কিছু করি সেটি শয়তান নিয়ন্ত্রণ করতেছে, শয়তানের অসহায়। মানে মানুষজন হচ্ছে নিজের যে অপরাধ সেই অপরাধের দায় অন্যরা দিতে পছন্দ করতো। এই জিন ভূত এইগুলো মানে সে নিজে অপরাধ করলে সেইটা জিন ভূতের উপর চাপানোর চেষ্টা করতো। এই যে এখনও তো শুনি যে দেখা যায় যে মানে জিনের কারণে প্রেগনেন্ট হয়ে পড়ছে, মানে এই এমন শোনা যায় না? তো এই সব কিছু হচ্ছে নিজে অপরাধ কইরা আরেকজনের সেই দায়টা চাপাই দিতে চাওয়ার যে প্রবণতা আমাদের মধ্যে, সেই প্রবণতারই একটা বহিঃপ্রকাশ বলা যেতে পারে। এবং এই সব কিছুর কারণে যেহেতু সে জানে যে অপরাধটা এই কারণে হয়, অপরাধ শয়তানের কারণে হয়, সেহেতু সে সেই এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করারও তেমন একটা প্রয়োজনীয়তা বোধ করে না। এই যে আমি আমার অবিশ্বাস পড়লাম হুমায়ুন আজাদের, তো ওইখানে একটা কথা বলছিল যে যে মনে করে যে সে সব কিছু জানে, যে বিশ্বাস করে, সে আসলে ওইখান থেকে ডেভেলপ করতে পারে না। যে মানুষের জ্ঞান বিজ্ঞানের সূচনাই হয়েছে অবিশ্বাস থেকে। মানে আমি একটা জিনিস জানতে চাই কিন্তু আমি এটা পাইতেছি না, বা আমি যদি মনে করি যে হ্যাঁ আমার সব কিছু জ্ঞান আছে তাইলে আমি আর ওই ব্যাপারে অনুসন্ধান করব না। অ্যারিস্টটলের সম্পর্কে এই কথাটা বলছিল যে অ্যারিস্টটল মনে করতেন উনি সব কিছু জানেন, যার কারণে অনেক হাবিজাবি উল্টো পাল্টা তত্ত্ব দিছিল। তো যাই হোক, এইখানে যে প্রি ক্লাসিক্যাল পিরিয়ডে ওই সময় যেহেতু সব কিছু মনে করতো যে একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে সব কিছুর মধ্যে, তাইলে সব কিছুই মানে পাপ করলে তার প্রায়শ্চিত্ত হবে। প্রায়শ্চিত্ত কীরকম হইতো? এই প্রায়শ্চিত্তের যে ধারণা সেইখানে মানুষজনের পরীক্ষা দিতে হইতো। এই যে ওরডিয়াল বলা হয় যেটারে। তারপর নানান শাস্তির ব্যবস্থা ছিল। ওই যে হিন্দুদের মধ্যে সীতার যে অগ্নি পরীক্ষার কথা আমি বলি, যেমন সে হচ্ছে যে অপরাধ যে করে নাই সেটা প্রমাণ করার জন্য আগুনের মধ্যে দিয়ে হাইটে যাওয়া লাগছে। যে এবং আগুনের মধ্যে এরকম কথা ছিল যদি আগুনের মধ্যে দিয়ে হাইটে যাইতে পারে, তার যদি কিছু না হয় তাইলে সে অপরাধ করে নাই, আর যদি কিছু হয় তাইলে সে অপরাধ করছে। বিষ খাওয়ানো হইতো মানুষজনরে, অপরাধী আর কি যাদেরকে সন্দেহ করা হইতো। মনে করা যে সে যদি করে বিষ খেয়ে যদি বেঁচে থাকে তাইলে সে অপরাধী না, আর বিষ খেয়ে মরে যায় তাহলে তো সে অপরাধী। এরকমই তারপর হচ্ছে গিয়া কেউ কোনো অপরাধ করলে যদি মনে করা হয়তো যে তারে বদজিনে আসর করছে বা কিছু, তাইলে কিন্তু তারে পিড়ানো হইতো সেই লেভেলের, এবং আরও অনেক শাস্তি দেওয়া হইতো। এবং মনে করা হয়তো এই শাস্তিটা আসলে ওরে দিতেছে না, যে অপরাধী তারে দিতেছে না, বরং হচ্ছে ওই জিন বা খারাপ যে স্পিরিটটা আছে সেই স্পিরিটটা দেওয়া হইতেছে। তো এই সব ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ আসছে। যেমন 13th সেঞ্চুরি পর্যন্ত এগুলো কিন্তু ওই খ্রিস্টানদের মধ্যেও ছিল, কিন্তু এরপরে এসে আস্তে আস্তে ওরা চেঞ্জ করছে নিজেদের। ইসলামেও এই যে ওরডিয়াল টাইপের শাস্তিগুলো নিষিদ্ধ করা হয়েছে। এরপরে ধীরে ধীরে এই প্রি ক্লাসিক্যাল স্কুলটা বা এই শাস্তি সম্পর্কে ধারণাটা, এইটা কিন্তু পরবর্তী সময় ক্লাসিক্যাল পিরিয়ডে বা ক্লাসিক্যাল স্কুল অফ ক্রিমিনোলজি এই চিন্তাভাবনায় উন্নীত হয়েছে। তো এর পরের যে স্কুলটা সেটা হচ্ছে গিয়া দি ক্লাসিক্যাল স্কুল, ক্লাসিক্যাল পিরিয়ড।
ক্লাসিক্যাল স্কুলের যে মূল প্রবক্তা তার নাম হচ্ছে বেকারিয়া, যারা ক্রিমিনোলজির জনক বলা হয়। তো উনি এর আগের যে স্পিরিট কেন্দ্রিক যে আইডিয়া বা চিন্তাভাবনা ছিল, সেখান থেকে একটু আগাইয়া মানুষজনের প্রতিটা ইন্ডিভিজুয়াল মানুষের যে ফ্রি উইল আছে, এই ফ্রি উইলের পক্ষে কথা বলছে। যে একটা মানুষ অপরাধ করবে কি করবে না সেটা সম্পূর্ণভাবে তার নিজের ইচ্ছের উপর নির্ভর করে। এইখানে অন্য কারো প্ররোচনা বা অন্য কারো অসুয়াশার মাধ্যমে এগুলো কিছু নির্ধারিত হয় না। তো একটা প্রবচন আছে সমাজে, পেইন অ্যান্ড প্লেজার থিওরি। মানে একটা মানুষ, একটা রেশনাল বা যৌক্তিক একজন মানুষ অবশ্যই সে পেইনকে অ্যাভয়েড করতে চাইবে এবং প্লেজারের দিকেই ঝুঁকবে। তো সমাজে যখন কোনো একটা অপরাধের জন্য মাত্রা সেট করে দেওয়া হয় যে এই অপরাধের শাস্তি হচ্ছে এইটা, তখন সে অবশ্যই জানে যে এই অপরাধ করলে তার এরকম শাস্তি হইতে পারে, এবং সে অবশ্যই সচেতনভাবে এই পেইনটাকে অ্যাভয়েড করতে চাইবে। শাস্তির যে পেইন, সেই পেইনটাকে সে অ্যাভয়েড করার যে চিন্তাভাবনা, সেইখান থেকে সে অপরাধের মাত্রাটা কমাইয়ে আনবে বা অপরাধ কমিট করতে দুইবার ভাববে অন্তত। ফিয়ার অফ পানিশমেন্টের কথা বলা হচ্ছে। যেহেতু মানুষের নিজের উইল, ফ্রি উইলের উপর নির্ভর করে, সেহেতু ফ্রি উইল কিন্তু এখানে যে পানিশমেন্টের মাত্রায়, পানিশমেন্টের ভয় থেকে সে অপরাধটা কমাইয়ে নিয়ে আসবে। এরপরে এই যে ক্লাসিক্যাল স্কুল হচ্ছে কোনো একটা ক্রিমিনালের অ্যাক্টের উপর ভিত্তি করে চিন্তা ভাবনা করে, তার যে ইন্টেনশন কী ছিল এইটা খুব একটা আমলে নেয় না। একটা মানুষ কী ধরনের অ্যাক্ট করে এটারও ভিত্তি করে তার শাস্তি দেওয়া হয়। তো এইখানে এই স্কুলে এরা যেটা বলে সেটা হচ্ছে একটা মানুষের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, তারে পেইন দিতে হবে, হিউমিলিয়েট করতে হবে, এবং এইসব করার মাধ্যমেই তার মধ্যে একটা ফিয়ার তৈরি করতে হবে, ক্রাইম করার কথা যাতে মানুষজন না ভাবে। আর এই স্কুলের যারা প্রোপাউন্ডার হচ্ছে মনে করতো যে ক্রাইমের প্রিভেনশন বা ক্রাইমের প্রতিরোধ করাটা ক্রাইম হওয়ার পরে পানিশমেন্ট দেওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং এইখানে বেকারিয়া তার যে থিওরিটা, এটা একটা প্রবন্ধ লিখছিল, সেটা হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। এই ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে এর কথা বলছিল যে আমাদের যে ক্রিমিনোলজি বা পানিশমেন্ট, এই পানিশমেন্টের একমাত্র লক্ষ্য হওয়া উচিত হচ্ছে গিয়া ভবিষ্যতে কোনো একটা মানুষ যাতে তার কোনো সহনাগরিক অথবা তার আশেপাশের সমাজে যেসব মানুষজন আছে এই মানুষজনের জন্য ক্ষতিকর না হয়ে ওঠে বা নতুন কোনো ক্রাইম না করে। এইখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একটা অপরাধীর তার মনের উপর যাতে একটা খুবই মানে দাগ রাইখে যায়, একটা ইমপ্রেশন থাকে, যাতে তার মনের উপর বেশি করে ইমপ্রেশন থাকে, কিন্তু তার শরীরের উপর যাতে এই ইমপ্রেশনের মাত্রাটা কম হয়। মানে এমন যাতে না হয় যে সে এইটার সাথে ইউজড হয়ে যাইতেছে, কিন্তু তার ওই যে মনের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি করা, একটা ফিয়ার তৈরি করে রাখা, এই স্কুলটা সেটা অ্যাডভোকেসি করে। তারপর হচ্ছে গিয়া এই স্কুলের আরও যে বৈশিষ্ট্য আছে সেইখানে এরা বিশ্বাস করে, এই স্কুলের অ্যাডভোকেটরা মনে করে যে একটা স্টেটের অবশ্যই যারা অফেন্ডার আছে অফেন্ডারদের পানিশ করার অধিকার আছে। কী কারণে? কারণ হচ্ছে এটা সমাজের এবং পাবলিক সিকিউরিটির জন্য। এই পাবলিক সিকিউরিটি পারপোসে অবশ্যই তারা কোনো একটা মানুষরে পানিশ করতে পারবে যে অপরাধ করছে, এবং অবশ্যই তার অপরাধের যে মাত্রা হবে, মানে সে যদি কারো ক্ষতি করে থাকে সেই ক্ষতি করার ফলে সেই ক্ষতিপূরণ বা তার যে অপরাধের ফলে শাস্তি দেওয়া হবে শাস্তিটার মাত্রা অবশ্যই সে অপরাধ করার ফলে যেটা গেইন করছে তার থেকে বেশি হবে। মনে করো যদি কেউ চুরি করে, 500 টাকা চুরি করলে অবশ্যই তার শাস্তিটা কিন্তু 500 টাকার কম দেওয়া হবে না। জরিমানাও যদি দেয়, যদি 500 টাকা চুরি করে তাহলে 300 টাকা জরিমানা দেয়, তাহলে তো কিছু হইতেছে না। অবশ্যই 500 টাকা চুরি করলে তার 1000 টাকা জরিমানা দিতে হবে, এই টাইপের একটা ব্যাপার। সে যদি কাউকে একটা ঘুষি দেয় তাইলে তার শাস্তির জন্য তার একটা ঘুষি না, তার থেকে আরও বেশি ঘুষি দিতে হবে, বা এই টাইপের একটা ব্যাপার। এরপরে হচ্ছে আরেকটা ব্যাপার, এই স্কুলের যারা অ্যাডভোকেট তারা মনে করে যে জাজদের আরবিট্রারি পাওয়ার থাকা উচিত না শাস্তি দেওয়ার ক্ষেত্রে। জাজদের পাওয়ার থাকা উচিত কীরকম? জাজদের হচ্ছে একটা
কোডিফাইড রুল থাকবে, যেই রুলের মধ্যে থেকে অপরাধীদের শাস্তি দিবে। এবং এই যে ক্লাসিক্যাল স্কুল, এই ক্লাসিক্যাল স্কুল বেকারিয়ার যে চিন্তাভাবনা তা কিন্তু ডেভেলপ করছে অনেকটা ওই সময় যারা স্কলার ছিল, মন্টেস্কু, হিউম, বেকন, রস্কো পাউন্ড, এদের যে লেখালেখি তার উপরে ইনফ্লুয়েন্স হইয়া। এবং পরবর্তী সময় এই বেকারিয়ার থিওরি বা পানিশমেন্টের থিওরিটা কিন্তু ভলতেয়ার, আমরা যেটা জানি ফ্রান্স রেভলিউশনের সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন লেখক, ভলতেয়ারও এইটা সাপোর্ট করছে পরে। এবং পরবর্তী সময়ে বিভিন্ন দেশে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এই বেকারিয়ার থিওরি দিয়ে অনেক বেশি প্রভাবিত হয়েছে। মূলত বেকারিয়ার থিওরির মাধ্যমে বা এই স্কুল ডেভেলপ করার সাথে সাথে মানুষের ক্রাইম ব্যাপারটার সাথে যে ধারণা, মানুষজন চিন্তাভাবনা, এটা ডেভেলপ করা শুরু করছে। এবং যে সুপিরিয়র একটা স্পিরিট, এই স্পিরিট থেকে মানুষজন নিয়ন্ত্রিত হয়, এই চিন্তাভাবনা থেকে অন্তত কিছু যৌক্তিক চিন্তাভাবনায় আসছে। এই জন্য ক্লাসিক্যাল পিরিয়ড বা ক্লাসিক্যাল স্কুল এটারে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি। কিন্তু এটা কিন্তু ফল্টও আছে কিছু, যেমন এইখানে মানে সবাই একই রকম দেখে, একটির উপর নির্ভর করে শাস্তি দেওয়ার কথা বলে। যেমন কোনো মানুষ ইন্টেনশন দেখবে না, একটা মানুষ দেখবে কোনো একটা মানুষ সেলফ ডিফেন্সে খুন করছে নাকি এমনিতেই খুন করছে, এইটা কিন্তু দেখবে না, পার্থক্য করবে না, বরং দেখবে যে খুন করা হয়েছে, তার দেখবে, জাস্ট ইন্টেন্ট না। অথবা এটাও দেখবে না যে একটা মানুষ কি ফার্স্ট টাইম অফেন্স করছে নাকি সে একজন হ্যাবিচুয়াল অফেন্ডার, হ্যাবিচুয়াল ক্রিমিনাল। এই পার্থক্য না করার কারণে শাস্তির মাত্রা অনেক সময় হার্শ হয়ে যায়। দুজনের ক্ষেত্রে তো একই রকম কোনো সময় হয় না, দুজনের ক্ষেত্রে এনভায়রনমেন্ট, সিচুয়েশন, সব কিছু পার্থক্য থাকতে পারে। এই কিছু ছাড়া মোটামুটি এই থিওরিটা বা এই স্কুলটা সবার কাছে গ্রহণযোগ্যতা পাইছে একটা পর্যায় পর্যন্ত। নিউ ক্লাসিক্যাল স্কুল ডেভেলপ করার আগ পর্যন্ত এই স্কুলটি প্রমিনেন্ট ছিল। এর আগের যে ক্লাসিক্যাল স্কুলে যে ব্যাপারটা ছিল, মানুষজনের ফ্রি উইলের কথা বলা হইতো এবং ফ্রি উইল সামগ্রিকভাবে চিন্তা করা হইতো, যে একটা মানুষের সাথে আর একটা মানুষের কোনো পার্থক্য তৈরি করা হইতো না, হ্যাবিচুয়াল অফেন্ডার কিনা কিংবা এটা ফার্স্ট টাইম ক্রাইম করতেছে কিনা, এইসব কোনো কিছুই বিবেচনায় আনা হইতো না। কিন্তু নিউ ক্লাসিক্যাল স্কুলে মানে এই ব্যাপারটা সব কিছু তুলে ধরছে। এবং এখানে বলছে যে জাজের একটা ডিসক্রিশনারি পাওয়ার থাকবে। আমরা যে ক্লাসিক্যাল স্কুলে দেখি কিন্তু যে জাজ, তার কোনো ডিসক্রিশনারি পাওয়ার নেই, বরং সম্পূর্ণভাবে একটা পানিশমেন্টের যে কোড, সেইখানে যেভাবে যা দেয়া আছে ওর সেভাবেই ভার্ডিক্ট দেওয়া লাগতো বা রায় দেওয়া লাগতো। কিন্তু নিউ ক্লাসিক্যাল স্কুলে এখানে বলতেছে যে একজন জাজ সম্পূর্ণভাবে ওইটার উপর নির্ভর করে চলবে এমন না, মাঝে মধ্যে সে তার ডিসক্রিপশন ইউজ করতে পারে। বিশেষ করে যখন আর কি হাইয়েস্ট পানিশমেন্টটা দেওয়া হয়, তখন আর কি জাজ তার নিজের বিচার বুদ্ধি এবং বিচক্ষণতা ইউজ করে একটা রায় দিতে পারে। এবং এইখানে আর কি ইন্ডিভিজুয়ালিস্টিক একটা অ্যাপ্রোচে গেছে। এইখানে কোনো একটা রায় দিতে গেলে তার একটা ক্রিমিনালের পার্সন টু পার্সন ভেরি করতো। এখানে সেটা নির্ভর করছে হচ্ছে কি তার বয়স, তারপর মেন্টাল কন্ডিশন, তার লিঙ্গ, এই সব কিছুর উপর নির্ভর করে একটা রায় দিত। তারপর এই অপরাধ করার পিছনে কী কী ধরনের রিজন থাকতে পারে এই সব কিছু বিশ্লেষণ করত। এবং ওই যে ব্যক্তি অপরাধ করছে তার কোনো মেন্টাল ডিসঅর্ডার আছে কি না, এইসব বিষয়ে আমলে নিত। এবং এই যে ইন্ডিভিজুয়ালিস্টিক একটা অ্যাপ্রোচ নিচ্ছে, এই অ্যাপ্রোচের ফলে প্রত্যেকটা ক্রিমিনালের আলাদা ইন্ডিভিজুয়ালিস্টিক ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করছে। এইখানে যে থিওরিটা সেটা হচ্ছে যত না বেশি পানিশমেন্টের কথা, তার থেকে বেশি ট্রিটমেন্টের কথা, যে একজন ক্রিমিনালের আমি কীভাবে ট্রিট করব, তার কীভাবে পানিশ করব, তার থেকে বেশি করে। তারপর হচ্ছে গিয়ে এই স্কুলের যারা অ্যাডভোকেট, তারা মানে চিন্তাভাবনা করা শুরু করছে যে অবশ্যই একটা শ্রেণী মানে যারা রিজনেবল চিন্তাভাবনা করতে পারে তাদের কথা আলাদা, তাদের হচ্ছে গিয়া সমপরিমাণ শাস্তি দিতে হবে সবাইকে। কিন্তু যাদের এই চিন্তাভাবনা বা রিজনাল থিঙ্কিংয়ের করার এবিলিটি নেই, তাদেরকে একটু আলাদাভাবে চিন্তা করা হয়তো। মেন্টাল ডিসঅর্ডার আছে যাদের, যারা মেন্টালি ডিপ্রাইভড, এই সব ক্রিমিনালদের তাদের জন্য
একটু আলাদা করে ব্যবস্থা নেওয়া হইতো। এবং এই স্কুলে যারা প্রোপাউন্ডার বা যারা অনুসারী তারা মনে করতো যে সব ক্রাইমেরই একটা কজ থাকবে এবং এই কজটাকে খুঁজে বের করতে হবে এবং সেটা সমূলে নির্মূল করতে হবে, এমন একটা ব্যাপার। এবং এই স্কুলের যারা প্রোপাউন্ডার পরবর্তী সময় পজিটিভ স্কুলের মাধ্যমে বা পজিটিভিস্টরা কিন্তু এই স্কুলটারই আরেকটু সামনে আগাইয়ে নিয়ে তারা এস্টাবলিশ করতে পারছে যে এনভায়রনমেন্টের সাথে একটা অপরাধের গভীর সম্পর্ক আছে। আর একটা বিষয় হচ্ছে এই নিউ ক্লাসিক্যাল স্কুল, এটা সাবজেক্টিভ অ্যাপ্রোচে আগায় ক্রিমিনোলজির ব্যাপারটা। এরপরে আসে পজিটিভ স্কুল। পজিটিভ স্কুল মূলত হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল যে ফিচারগুলো আছে মানুষের নৃতাত্ত্বিক বিচার, এইগুলো নিয়ে চিন্তাভাবনা করছে এবং নিউ ক্লাসিক্যাল স্কুল থেকে পরবর্তী থট ডেভেলপ করছে। আর ওরা হচ্ছে মানে নন ক্রিমিনাল যারা আছে তাদের থেকে ক্রিমিনালদের ডিফারেন্সিয়েট করার জন্য কয়েকটা ক্রিমিনালিটির 4টা ডিস্টিংটিভ যে টাইপ, সেই টাইপটা ওরা ব্যাখ্যা করছে যে কী কী ধরনের ক্রিমিনাল হইতে পারে। ওরা বলছে যে ফিজিক্যাল ক্রিমিনাল টাইপ হইতে পারে, মেন্টাল ক্রিমিনাল টাইপ হইতে পারে, সাইকোপ্যাথ টাইপ হইতে পারে এবং সোশিও ইকোনমিক ডিসঅ্যাডভান্টেজ টাইপ হইতে পারে। আর এই যে স্কুলটা পজিটিভ স্কুলটা, এর মূলত 3জন সবচেয়ে বেশি প্রখ্যাত প্রবক্তা আছে। একটা নাম লোমব্রোসো, একটা নাম রাফায়েলে গ্যারোফেলো, আর একটা হচ্ছে এনরিকো ফেরি। এর মধ্যে যে সিজার ল্যামব্রোসো, ও হইতেছে গিয়া এই স্কুলটার প্রবক্তা বা অরিজিনেটর বলা যেতে পারে। তো ওয়ে মানুষের যে বিহেভিয়ার এর উপর বা কী ক্রিমিনাল আছে ক্রিমিনালদের বিহেভিয়ারের উপর ভিত্তি করে এই থিওরিটা দিছিল। এটা অ্যানথ্রোপোলজিক্যাল এক্সপেরিমেন্টের মধ্যে ও হচ্ছে গিয়া যারা আর্মি আছে এবং যারা আর্মি বলতে যারা ডিফেক্টেড আর্মি এবং কিছু ক্রিমিনাল আছে, এই ক্রিমিনালদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে এবং ও একটা কনক্লুশনে আসে যে ক্রিমিনালটা ফিজিক্যালি ইনফেরিয়ার হয়ে থাকে যে গ্রোথের স্ট্যান্ডার্ড ওইখান থেকে, যার কারণে ওদের একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স হয়। আর ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে ওরা অপরাধগুলো করে থাকে এবং দেখা যায় যে ওরা যে পেইন সম্পর্কে অত বেশি সেন্সিটিভ না, ওরা তেমন একটা মানে পেইন ফিল করে না। ওর এই থিওরিগুলো ডারউইনের যে ক্রিমিনাল বিহেভিয়ার এবং ইভলিউশন এর উপর নির্ভর করে অনেকটা বেশি প্রভাবিত হয়েছিল। ওই ক্রিমিনালদের মোটা থেকে 3টা ভাগে ভাগ করছিল সাধারণত। একটা হচ্ছে অ্যাটাভিস্ট বা হেরিডিটারি ক্রিমিনাল, আর একটা ইনসেন ক্রিমিনাল, আর একটা ক্রিমিনয়েডস। তো হেরিডিটারি ক্রিমিনাল যারা, এদেরকেও মনে করতো যে বিয়ন্ড রিফর্মেশন, মানে এদেরকে রিফর্ম করা সম্ভব না, এরা জন্মগতভাবেই ক্রিমিনাল। তো কিছু ধরনের মানুষ থাকে যাদের প্রাইমেটিভ সোসাইটির যে মানুষগুলো আসছিল না, যে তাদের তেমন একটা গ্রোথ হয় নাই, তাদের ইভলিউশন তখনও সম্পূর্ণভাবে আধুনিক মানুষের মতো হয় নাই, এইসব মানুষজন অপরাধ করার প্রবণতা সবচেয়ে বেশি এবং এদেরকে রিফর্ম করা যায় না, বরং এদেরকে চিহ্নিত করে সমাজ থেকে আলাদা করার একটা ব্যাপার উনি আর কি প্রস্তাব দিচ্ছিল। এবং উনি আর কি দেখছিল বা দেখাইছিল যে মানুষজনের পিকুলিয়ার বডি সাইজের কারণে, যেমন উনি কিছু শরীরের বৈশিষ্ট্য দেখাইছিল যে এই বৈশিষ্ট্যের মানুষজন বেশি অপরাধ করে থাকে। যেমন স্কিন টোন যদি ব্ল্যাক হয়, তারপরে নাক বোচা হয়, তারপরে মানে আফ্রিকান যেই ফিচারগুলো আমরা দেখি ওইগুলো উনি ইনক্লুড করছিল। তারপরে হচ্ছে গিয়া যদি চওড়া কপাল হয়, চীনে একটা বিষয় ছিল যে এরকম হইলে চিবুক, তাইলে আর কি তার অপরাধ করার প্রবণতা বেশি। আর হচ্ছে ইনসেন ক্রিমিনাল হচ্ছে গিয়া যদি কারো মেন্টাল ডিসঅর্ডার থাকে তারা হচ্ছে ইনসেন ক্রিমিনাল এই মধ্যে অন্তর্গত। আর ক্রিমিনয়েডস হচ্ছে তাদের যে ফিজিক্যাল ইনফেরিয়রিটি, এই ইনফেরিয়রিটি থেকে ওভারকাম করার জন্য তার যে অপরাধটা করে সেই ধরনের অপরাধটা বলতে হচ্ছে ক্রিমিনয়েডস। তো এই যে থিওরিটা, লোমব্রোসোর থিওরিটা অনেক বেশি ক্রিটিসাইজড হয়েছে এবং অনেকে আসলে ক্রিমিনোলজির কোনো একটা থিওরি বলতে চায় না। লোমব্রোসোর যেভাবে পড়াশোনা করা হয় ওরে অনেকে বলে যে ও ক্রিমিনোলজির এই ব্যাপারগুলোরে বা এই অধ্যয়ন চিন্তা ভাবনা গবেষণাগুলোরে 50 বছর পিছিয়ে দিছে, কারণ
50 বছর ধরে মানুষজন এগুলোই বিশ্বাস করতো, মানুষজনের বিভ্রান্ত করছে অনেক বেশি, যার কারণে একটা ক্রাইমের দিকে যে মানুষের দৃষ্টিভঙ্গি চলে আসছিলো, ওইখান থেকে আবার পুনরায় ক্রিমিনালদের দিকে দৃষ্টিভঙ্গি চলে গেছে, চিন্তাভাবনা ক্রিমিনাল কেন্দ্রিক হওয়া শুরু করছে, ক্রাইম কেন্দ্রিক না হওয়ার থেকে। তো এরপরে এই পজিটিভ স্কুলের যে আর একজন দিকপাল বলতে পারি, সে হচ্ছে এনরিকো ফেরি। ও আর কি ইমোশনাল রিয়াকশন, সোশ্যাল ইনফরমেটিভ, জিওগ্রাফিক্যাল কন্ডিশন, এই সব কিছুও একটা অপরাধীকে অপরাধী হয়ে উঠতে সাহায্য করে বলে বিশ্বাস করতো। যেমন একটা মানুষ ভৌগোলিকভাবে যেই অঞ্চলে বাস করে তার একটা প্রভাব পড়বে তার উপরে, সে যদি বসতিতে বাস করে তাইলে তার অপরাধ করার প্রবণতা, এবং অনেক ভালো সুন্দর একটা এলাকায় বাস করলে তার অপরাধ করার প্রবণতা সম্পূর্ণভাবে দুই রকম হবে। অথবা ম্যাম যে বলছিল ক্লাসে যে কেউ যদি মোটামুটি নিরিবিলি অঞ্চলে বাস করে, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো না, ওইসব জায়গায় অপরাধ করা সহজ, এবং অপরাধ করে পার পাই যাওয়া সহজ দেখে ওইখানে খুন খারাপি বেশি হয়। তো উনি আর কি যে তিনটা ইয়ের কথা বলছে, যে তিনটা ব্যাপার একটা অপরাধীকে অপরাধী হয়ে উঠতে সাহায্য করে, সেই ব্যাপারগুলো হচ্ছে ফিজিক্যাল অথবা জিওগ্রাফিক্যাল একটা ব্যাপার আছে, তারপর অ্যানথ্রোপোলজিক্যাল, তারপর আছে সাইকোলজিক্যাল বা সোশ্যাল। এই তিনটে ব্যাপার মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে একজন মানুষের অপরাধী হয়ে উঠতে। আর উনি অপরাধীকে যে যারা অপরাধ করে এদেরকে মোটমাট 5টা ক্যাটাগরিতে বিভক্ত করছে। একটা হচ্ছে বর্ন ক্রিমিনাল, একটা অকেশনাল ক্রিমিনাল, একটা প্যাশনেট ক্রিমিনাল, ইনসেন ক্রিমিনাল, হ্যাবিচুয়াল ক্রিমিনাল। নাম দেখে বুঝছো, বর্ন ক্রিমিনাল মানে যারা জন্মগতভাবেই ক্রিমিনাল, এদের শুধরানো যায় না, লম্রসের মতো বিশ্বাস করতো। ওরা অকেশনাল ক্রিমিনাল মানে মাঝে মধ্যে অপরাধ করতো বা পরিস্থিতির কারণে সে অপরাধ করে ফেলছে, কিন্তু অপরাধটা তার পুনরাবৃত্তি করার চিন্তাভাবনা নাই বা সম্ভাবনা নাই। এরপরে প্যাশনেট ক্রিমিনাল, ক্রাইম করে আনন্দ পায় যারা প্লেয়ার। ইনসেন ক্রিমিনাল আছে, হ্যাবিচুয়াল ক্রিমিনাল। থার্ড যে প্রোপাউন্ডার এই থিওরিটার, তিনি হচ্ছে রাফায়েল গারোফালো। উনি বলছে কি যে ক্রাইমটা এমনভাবে ডিফেন্ড করছে যাতে একজন সুস্থ স্বাভাবিক অ্যাভারেজ মানুষজন যেভাবে একটা নৈতিক ব্যাকগ্রাউন্ড থাকে, তার মোরাল দৃষ্টিভঙ্গি থাকে সব কিছুর উপরে, ওই দৃষ্টিভঙ্গিটা যে অপরাধী তার মধ্যে নাই, এবং সামান্য পরিমাণে অনেস্টি এবং ডিসেন্সি তার মধ্যে থাকে না। ওই অফেন্ডারদের মূলত 4টা ক্যাটাগরিতে ভাগ করছে। একটা বলছে যে তাদের এইসব সেন্টিমেন্ট, অনেস্টি, ডিসেন্সি, ইথিক্স এইসব সম্পর্কে আহামরি কোনো আইডিয়া না, বা এইসব সম্পর্কে তারা যে সেন্টিমেন্টটা ল্যাকিংই আছে তাদের মধ্যে। দ্বিতীয় ধরনের ক্রিমিনাল হচ্ছে যারা এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সের মাধ্যমে অথবা সেই কোনো পলিটিক্যাল বা রিলিজিয়াস কোনো ঝামেলার কারণে বা পরিবেশের কারণে সে যখন ক্রাইমের সাথে যুক্ত হয়, তখন সেই একটা ক্যাটাগরি তৈরি হয় ক্রিমিনালদের। আর একটা বলছে যে যেমন চোর, তার হচ্ছে কোনো ইথিক্যাল গ্রাউন্ড থাকে না, তার নীতি নৈতিকতা লোপ পায়, এই টাইপের একটা আছে। আর একটা হচ্ছে যারা সেক্সুয়াল ভায়োলেন্স করে, এই টাইপের ক্রিমিনাল যারা আছে। এই যে 4টা ক্যাটাগরিতে উনি ভাগ করছে গ্যারোফালো, এবং সে আসলে পেনাল্টির জন্য, পানিশমেন্টের জন্য ডেথ পেনাল্টি, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অথবা ট্রান্সপোর্টেশন, অথবা রিপারেশন, এইসব সাজেস্ট করছে ক্রিমিনালদের শাস্তি দেওয়ার জন্য। আর ও হইতেছে গিয়া রিফর্মেটিভ থিওরিটি খুব একটা বিশ্বাস করতো না। ও মনে করতো কিছু মানুষ আসলে শুধরানোর ঊর্ধ্বে, এদেরকে যতই চেষ্টা করা হোক এরা আসলে শুধরাবে না। কারণ কিছু মেম্বার আছে যাদের মানে স্বভাবগত বৈশিষ্ট্যই বা সহজত ব্যাপারই হচ্ছে তারা অপরাধ করে, এবং তারা অপরাধ করবেই সবসময়। এরপর আছে হচ্ছে ক্লিনিক্যাল স্কুল অফ ক্রিমিনোলজি। এটা মূলত আমাদের যে ইমোশনাল অ্যাসপেক্ট, হিউম্যান নেচারের ইমোশনাল অ্যাসপেক্টটা তুলে ধরে। ওরা মনে করে যে আমাদের বায়োলজিক্যাল ফিচার, যেটা আমরা জন্মগতভাবে ইনহেরিটেড হয়েছি, এইটার পাশাপাশি আমরা বেড়ে ওঠার সময় যেসব পরিবেশের সম্মুখীন হই, যেসব অভিজ্ঞতার মুখোমুখি হই, এই সব কিছু একটা ক্রিমিনাল করে তোলে। এবং একটা ক্রিমিনালের শাস্তি দেওয়ার জন্য বা তার জন্য যে ব্যবস্থা নেওয়া হবে, তাতে অবশ্যই ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ নেওয়া লাগবে, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকতে হবে, এবং অবশ্যই রিফরমেশনের মাধ্যমে তাদেরকে মূলধারায় ফিরিয়ে আনতে হবে।
তাদেরকে একটা সামনে অনন্ত জীবন আছে, বড় একটা লাইফ আছে, লাইফ স্প্যান আছে, এটা যাতে তারা ঠিকমতো অ্যাজ গুড সিটিজেন হিসেবে পার করতে পারে সেই ব্যবস্থা যদি করে স্টেট, এই ব্যাপারে ক্লিনিক্যাল স্কুলের যারা প্রোপাউন্ডার আছে বা অনুষদী আছে তারা অ্যাডভোকেসি করে থাকে। এরপর সোশিওলজিক্যাল স্কুল অফ ক্রিমিনোলজি। এই সোশিওলজিক্যাল স্কুল অফ ক্রিমিনোলজি এখানে বলছে যে আমাদের নেচার হইতেছে গিয়া অন্যদের অনুসরণ করা। ওরা এস্টাবলিশ করতে পারছে যে আমাদের বর্তমান সমাজের যে অবস্থা, সংস্কৃতি, ধর্ম, অর্থনৈতিক অবস্থা, পলিটিক্যাল আইডিওলজি, তারপর জনসংখ্যা ঘনত্ব, এমপ্লয়মেন্টের অবস্থা, এই সব কিছুর একটা সরাসরি ইন্ধন আছে একটা ক্রিমিনাল হয়ে ওঠার জন্য। এই ঘুরে ফিরে এক কথাই বলছে সব জায়গায়, একটু পার্থক্য আছে।